আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডমিশন প্রস্তুতি ক্লাসে আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইংলিশের ইতিমধ্যে আমরা বাংলার অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইংলিশের টপিক নিয়ে। আজকে থেকে হচ্ছে যে ইংলিশের টপিকগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমরা ইংলিশের সকল টপিক আলোচনা করার আগে ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে টেন্স। কারণ তুমি অন্যান্য যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের মধ্যে প্রত্যেকটা টপিক বুঝতে গেলে তোমাকে টেন্স অবশ্যই লাগবে। তো আজকে আমরা টেন্সটাকে কেন শুরু করছি, হয়তোবা তোমরা বলতে পারো যে ভাইয়া টেন্সটা তো খুব ইজি একটা টপিক, এটা নিয়ে কথা না বললেও তো হয়। কিন্তু না, সত্যিকার অর্থ হচ্ছে ক্লাস 5 থেকে আমরা যে টেন্সটাকে শিখে আসতেছি সেই টেন্সটাকে যখন রিয়েল লাইফে আমরা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি, এক্সাম্পল স্বরূপ মনে করো যখন তোমাকে একটা প্যাসেজ থেকে বলা হচ্ছে যে এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা কোন টেন্স। আচ্ছা তুমি নিজে বলো তো, তোমার এইভাবে বলার পরে তুমি ওই সেন্টেন্সটাকে টেন্সটাকে আইডেন্টিফাই করতে তোমার কতক্ষণ সময় লাগে? মিনিমাম হলো 3 থেকে 4 মিনিট সময় তোমার লেগে যায়। কেন লাগে? কারণ তুমি টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য 12টা স্ট্রাকচার তুমি কন্টিনিউ করতে থাকো। কন্টিনিউ করার পরে গিয়ে এরপরে তুমি সেখান থেকে টেন্সটাকে আইডেন্টিফাই করো। আবার অনেক সময় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টে আছি আমরা যারা পারি না। তো আজকে তোমাদেরকে 12টা স্ট্রাকচারের বাইরে গিয়েও খুব ইজি ভাবে, একদম ইজি ভাবে টেন্সটাকে আইডেন্টিফাই করা যায় সেটা আজকে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মাত্র 2টা ক্লু দিয়ে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করব। মাত্র 2টা ক্লু দিয়ে পৃথিবীর যত বড় সেন্টেন্স হোক না কেন, যেই কোনো সেন্টেন্স থেকে আমরা টেন্স আইডেন্টিফাই করব মাত্র 2টা ক্লু ব্যবহার করে। তো চলো, প্রথমত হচ্ছে টেন্স 12 প্রকার কিনা সেটা নিয়ে আগে কথা বলি। সত্যিকার অর্থে টেন্স 12 প্রকার না। টেন্স 12 প্রকার না। টেন্স হচ্ছে রিয়েল ভাবে টেন্স হচ্ছে 3 প্রকার। রিয়েল ভাবে টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই 3 প্রকার টেন্সের অবস্থান, কন্ডিশন, অবস্থান হচ্ছে 4টা। একটা হলো ইনডিফিনিট, আরেকটা হলো কন্টিনিউয়াস, আরেকটা হলো পারফেক্ট, আরেকটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টেন্স হচ্ছে 3টা আর এর অবস্থান হচ্ছে 4টা। প্রত্যেকটা টেন্সের 4টা করে অবস্থান। তুমি এই জায়গায় ক্লিয়ার হও, টেন্স হচ্ছে 3টা, অবস্থান 4টা। আমি আবারও বলতেছি, টেন্স 12 প্রকার না। টেন্স হচ্ছে মূলত 3 প্রকার, আর এই 3 প্রকার টেন্সের অবস্থান হচ্ছে 4টা করে 12টা। অবস্থান কয়টা? 4টা। এখন এই 2টা জিনিস যদি তুমি আলাদা করে বোঝো তাহলে তুমি খুব ইজি ভাবে, খুব সহজ ভাবে আমার এই ক্লাসটা তুমি বুঝতে পারবা। এই 2টা জিনিসের জন্য একটা সেন্টেন্সের মধ্যে এই 2টা জিনিসে মেন। একটা হলো টেন্সের অবস্থান আর আরেকটা হচ্ছে ওই টেন্সটা কোন প্রকারের টেন্স। এই 2টা জিনিস আইডেন্টিফাই করার জন্য আমরা 2টা ক্লু ব্যবহার করব। এই 2টা জিনিস 2টা ক্লুর উপরে ডিপেন্ডেবল। এই 2টা ক্লু কি কি? একটা হচ্ছে মেইন ভার্ব আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ তুমি যদি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব যদি তুমি চিনো, তাহলে তোমার টেন্স আইডেন্টিফাই করার জন্য, টেন্স পারার জন্য তোমাকে কোনো ধরনের স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, তোমার কোনো ধরনের স্ট্রাকচার তোমাকে জানতে হবে না। এই 2টা ক্লু 2টা জিনিসের উপরে ডিপেন্ডেবল। একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্বের উপরে আমরা যখন একটা সেন্টেন্স থেকে যখন মেইন ভার্বটা খুঁজে বের করব, অর্থাৎ মেইন ভার্বটা ডিপেন্ডেবল হচ্ছে যে ওই 3টা টেন্সের উপরে, অর্থাৎ মেইন ভার্বের উপরে ডিপেন্ড করে আমরা আইডেন্টিফাই করব এটা হচ্ছে যে কোন কন্ডিশনে আছে। টেন্সের যে 4টা কন্ডিশন আছে, অবস্থান আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা অবস্থানের কোন অবস্থানে এটা আছে সেটা আইডেন্টিফাই করব আমরা মেইন ভার্ব দিয়ে। আর অক্সিলারি ভার্ব দিয়ে হচ্ছে যে ওই টেন্সটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ফিউচারে আছে, এই 3টা জিনিস আইডেন্টিফাই করব আমরা
হচ্ছে যে মেন অক্সিলারি ভার্ব দিয়ে। তো চলো, তো প্রথমত আমরা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে আগে একটু জেনে নিই, যেহেতু এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে আমরা সকল টেন্স সলভ করব। তো মেইন ভার্ব স্বাভাবিকভাবে আমরা জানি মেইন ভার্বের 4টা ফর্ম হয়, একটা হচ্ছে V1, V2, V3 আর একটা হচ্ছে আইএনজি ফর্ম। এই V1 এ দেখো আমি এখানে লিখছি গো, ওয়েন্ট, গন, আর একটা হচ্ছে গোয়িং। গো, ওয়েন্ট, গন আর একটা হচ্ছে গোয়িং। এই 4টা ফর্ম। এই 4টা ফর্ম একটা হচ্ছে B1, B2, B3 এবং আইএনজি ফর্ম। এই 4টা ফর্মে টেন্সের 4টা অবস্থানের জন্য ব্যবহার হয়। 4টা অবস্থান দেখো, V1 সবসময় ইনডিফিনিটের জন্য ব্যবহার হয়, ইনডিফিনিট বা কন্টিনিউয়াস। ইনডিফিনিট বা কন্টিনিউয়াসের জন্য ব্যবহার হয় কি V1। এই জিনিসটাকে বুঝো তুমি, হচ্ছে যে এই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা, এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, একটু ক্লিয়ার হও, তাহলে তুমি খুব ইজি ভাবে টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবা। হচ্ছে যে এই দেখো B1 সবসময় ব্যবহার হয় ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের জন্য। B2 কিয়ামত পর্যন্ত সারা জীবনের জন্য B2 মাত্র একটা টেন্সের জন্য নির্দিষ্ট, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। B2 সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। এরপরে B3 সবসময় পারফেক্ট। B3 সবসময় পারফেক্ট। তবে হ্যাঁ, বয়েসের জন্য B3 সকল টেন্সে হয়। এটা হচ্ছে ভিন্ন আরেকটা নিয়ম। আমরা এখানে যে টেন্স গুলা করছি, স্বাভাবিকভাবে আমরা টেন্স শিখতে বলতে যে জিনিসটা শিখি সেটা হচ্ছে যে একটিভটাকে শিখি। বয়েসটা হচ্ছে যে এটা হচ্ছে পরিবর্তন করে। তো এখানে বয়েস আমরা না, এখানে হচ্ছে যে একটিভটাকে শিখছি। তার মানে B3 মানেই পারফেক্ট। আমার কথা বুঝতে পারছো? আর আইএনজি মানেই কন্টিনিউয়াস। আইএনজি মানে কন্টিনিউয়াস, তোমরা এটা জানো। এরপর অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্বের মধ্যে টেন্সের মধ্যে আমরা দুই ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার দেখতে পাই, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে যে হ্যাভ ভার্ব। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে হচ্ছে যে দুইটা টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট। দুইটাই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দুইটাই প্রেজেন্ট এবং পাস্টের জন্য ব্যবহার হয়। এই বি ভার্বের মধ্যে আমরা যেগুলাকে পাই, সে একটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। এম, ইজ, আর হচ্ছে যে ওয়াজ, ওয়ার। দেখো এম, ইজ, আর কে আমরা লিখেছি প্রেজেন্টের জায়গায়, আর ওয়াজ, ওয়ার কে লিখেছি আমরা পাস্টের জায়গায়। তার মানে তুমি বুঝতে পারছো যে এম, ইজ, আর হচ্ছে যে প্রেজেন্টের জন্য ব্যবহার হয়, আর ওয়াজ, ওয়ার পাস্টের জন্য ব্যবহার হয়। এরপরে হ্যাভ, হ্যাজ। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্টের জন্য ব্যবহার হয়, আর হ্যাভ ব্যবহার হয় পাস্টের জন্য। অর্থাৎ মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব, যে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করব, এটা তুমি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখার পর তুমি খুব বুঝতে পারবে যে আসলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, যে সেটা বাস্তবিকভাবে রিয়েল ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি কিনা। দেখা একটা সেন্টেন্স, হি ইজ গোয়িং টু স্কুল। খুব সহজ একটা সেন্টেন্স লিখেছি যাতে করে তোমরা বুঝতে পারো, বোঝার জন্য। বুঝছো? হি ইজ গোয়িং টু স্কুল। তোমাকে বলা হচ্ছে এই সেন্টেন্স থেকে, মনে করো আমাকে বলা হচ্ছে যে, আমাকে কেউ একজন বলতেছে যে হি ইজ গোয়িং টু স্কুল। এটা কোন টেন্স? এটা কোন টেন্স? হয়তো পারে এটা খুব ইজি সেন্টেন্স, হয়তো বা আমি হচ্ছে দেখেই বলে ফেলাম, কিন্তু এটা যদি আরো একটু কঠিন সেন্টেন্স হতো তাহলে কিন্তু অবশ্যই আমার সমস্যা হতো। তো মনে করো এটা একটা কঠিন সেন্টেন্সে আমাকে বলা হচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল। এই সেন্টেন্স থেকে তুমি টেন্সটাকে আইডেন্টিফাই করো, এটা কোন টেন্স হতে পারে। তাহলে আমি কিভাবে করতাম? সর্বপ্রথম যে আমি বলছিলাম আমি দুইটা ক্লুকে ব্যবহার করব, দুইটা ক্লুর উপরে ডিপেন্ড করে আমি টেন্সটাকে আইডেন্টিফাই করব। দেখো সর্বপ্রথম আমি হচ্ছে যে মেইন ভার্বের দিকে তাকাতাম। মেইন ভার্বের দিকে তাকাতাম। মেইন ভার্বের দিকে তাকিয়ে আমি দেখতাম এই মেইন ভার্বটা 4টা ফর্মের কোন ফর্মে আছে। 4টা ফর্মের কোন ফর্মে আছে? এটা কি V1 আছে, V2, V3 নাকি আইএনজি ফর্ম? কেন আমি তো জানি এই 4টা ফর্মের কোন ফর্ম কিসের জন্য ব্যবহার হয়, এটা আমার ক্লিয়ার, আমার জানা আছে। তাহলে আমার তো কোনো সমস্যা নেই। তো আমি দেখতেছি গোয়িং এই যে শব্দটা, এটা মেইন ভার্ব, এটা মেইন ভার্বের 4 নাম্বার ফর্মের মধ্যে আছে। এই দেখো আইএনজি ফর্মের মধ্যে আছে। তো আইএনজি ফর্ম কি সবসময় কিসের জন্য ব্যবহার হয়? আইএনজি ফর্ম সবসময় কন্টিনিউয়াসের জন্য ব্যবহার হয়।
তার মানে আমি টেন্সের যে অবস্থান আছে চারটা অবস্থান, যেটা বলছিলাম আমি মেইন ভার্বের উপরে অবস্থান আমরা আইডেন্টিফাই করব, এটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমি হচ্ছে যে মেইন ভার্ব উপরে ডিপেন্ড করে শুধুমাত্র আমি মেইন ভার্বের দিকে তাকালাম, দেখলাম যে এটা আইএনজি ফর্ম চারটা ফর্মের মধ্যে আইএনজি ফর্ম 4 নাম্বার ফর্ম এটা ব্যবহার হয়েছে, আর 4 নাম্বার ফর্ম সব সময় ব্যবহার হয় কন্টিনিউয়াসের জন্য আইএনজি ফর্ম, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন প্রশ্ন যে কন্টিনিউয়াসের মধ্যে কিন্তু দুইটা কন্টিনিউয়াস আছে, একটা হচ্ছে অনলি কন্টিনিউয়াস আর আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই অনলি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই জিনিসটা কিভাবে আমি বুঝবো? আমি বুঝে নিলাম এটা কন্টিনিউয়াসের অবস্থানে আছে, কিন্তু এই দুইটা পারফেক্ট এবং অনলি কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য করব কিভাবে? সেটা হচ্ছে যদি আমি এই আইএনজি যুক্ত যে ভার্বটা আমি দেখছি, মেইন ভার্বটা, এটার পূর্বে যদি আমি বিন দেখি, বিন কি দেখি, বিন দেখি, খেয়াল করো তোমরা, যদি আমি এই আইএনজি যুক্ত শব্দটার পূর্বে যদি বিন দেখি তাহলে আমি ধরে নিব এটা পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি বিন না থাকে তাহলে এটা শুধু কন্টিনিউয়াস। আমার কথা বুঝতে পারছো? যদি বিন থাকে তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর যদি না থাকে তাহলে এটা শুধু কন্টিনিউয়াস হবে। যেহেতু আমি দেখতেছি এখানে বিন নাই, তার মানে এটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস। তার মানে আমি চারটা অবস্থানের একটা অবস্থান আমি আইডেন্টিফাই করে ফেলেছি শুধুমাত্র মেইন ভার্বের দিকে তাকিয়ে, কারণ আমি দেখছি যে মেইন ভার্বটা এখানে ব্যবহার হয়েছে, সেটা মেইন ভার্বের 4 নাম্বার ফর্ম ব্যবহার হয়েছে, আইএনজি ফর্ম, যেটা সবসময় কন্টিনিউয়াসের জন্য ব্যবহার হয়। তো এখন আমি হচ্ছে যে অবস্থান নির্ণয় করে ফেলেছি, চারটা অবস্থানের যে অবস্থানটা হবে সেই অবস্থান আমি নির্ণয় করে ফেলেছি। এখন এবার আমি আইডেন্টিফাই করব টেন্সটাকে নির্ণয় করব, যেটা কোন টেন্সে আছে। আমি বলছিলাম তোমাদেরকে টেন্স নির্ণয়ের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। টেন্স নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব। তো আমি দেখতেছি এখানে ইজ আছে, ইজ অক্সিলারি ভার্বটাকে এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হচ্ছে বি ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে যে ইজটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি বি ভার্বের ইজ ব্যবহার করা হয়েছে। তো ওই বি ভার্বের মধ্যে দুইটা ভাগ আছে, একটা প্রেজেন্ট টেন্স বি ভার্ব আছে আর একটা হচ্ছে পাস্ট টেন্স বি ভার্ব আছে। প্রেজেন্ট টেন্স বি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর, আবার পাস্ট টেন্স বি ভার্ব গুলো ওয়াজ, ওয়্যার। তাহলে আমি দেখতেছি স্পষ্টভাবে যে ইজটা ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স বি ভার্ব। তার মানে কি এটা কি প্রেজেন্ট। তার মানে আমি কি বলতে পারি না এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? পারি কিনা? এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি বলি তাহলে কি আমার ভুল হবে নাকি শুদ্ধ হবে? বলো। অবশ্যই আমারটা রাইট হবে, তাই না? দেখো আমি কিন্তু হচ্ছে যে টেন্সটাকে আইডেন্টিফাই করেছি, আমি কোন স্ট্রাকচার এখানে ফলো করি নাই। আমি ফলো করি নাই যে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তখন তোমাকে কি করতে হচ্ছে? তখন তোমাকে যখন স্ট্রাকচার আইডেন্টিফাই করতে যাচ্ছ তখন তোমাকে স্ট্রাকচার একটা পড়ার পরে তোমাকে প্রথমে চিনতে হচ্ছে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট। এরপরে তোমাকে চিনতে হচ্ছে এম, ইজ, আর আছে কিনা। এরপরে তোমাকে চিনতে হচ্ছে বি1। এখন এই যে শব্দটা আছে এটা কি বি1 এ আছে, এরপরে বি1 এর কি ছিল, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে কিনা, এরপরে এখানে অবজেক্ট আছে কিনা। অর্থাৎ তোমাকে অনেকগুলো বিষয় কিন্তু দেখতে হচ্ছে যখন তুমি স্ট্রাকচার দিয়ে টেন্সটাকে নির্ণয় করতে যাচ্ছ। আর যখন তুমি দুইটা ক্লুটাকে ব্যবহার করবে, শুধু মেইন ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্বের দিকে যখন তুমি তাকাবা তখন তোমার কোন স্ট্রাকচার কিন্তু লাগতেছে না। এরপরে দেখো 2 নাম্বার एग्जांपलটা দেখলে আরো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো হি হ্যাড বিন গোইং টু স্কুল, সেম সেন্টেন্সে হচ্ছে যে আরেকটা টেন্সের সেন্টেন্স লিখেছি। এখন আমাকে যদি বলে যে এই সেন্টেন্সের টেন্স কি, তা আমি সেম ভাবে আইডেন্টিফাই করব। আমি দেখতে পারছি যে এখানে হচ্ছে যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে গোয়িং। এই গোয়িংটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো গোয়িংটা এখানে হচ্ছে যে মেইন ভার্বের কত নাম্বার ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে? এই যে 4 নাম্বার ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, আইএনজি ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। গোয়িংটা এখানে কি আইএনজি ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে কি আইএনজি ফর্ম সবসময় ব্যবহার হয় কিসের মধ্যে? আইএনজি। যখনই আমরা কোনো মেইন ভার্বের মধ্যে আইএনজি দেখব তখন সেটা চোখ বন্ধ করে রাখি কন্টিনিউয়াস। এখন আমরা
বলছিলাম এর আগে বলছিলাম কন্টিনিউয়াস যেহেতু দুইটা, একটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কোন কন্টিনিউয়াসের মধ্যে আছে? তখন আমি বলছিলাম যে যদি আইনযুক্ত শব্দটা পূর্বে যদি আমরা বিন দেখি তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি বিন না থাকে তাহলে শুধু কন্টিনিউয়াস। তো এখানে আমরা দেখি যে বিন আছে কিনা। তো আইনযুক্ত শব্দ, এই যে আইনযুক্ত শব্দ, এটা পূর্বে দেখো বিন আছে, আইনযুক্ত শব্দটা পূর্বে কি বিন আছে, তার মানে কি? তার মানে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ চারটা অবস্থানে একটা অবস্থান আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা আইডেন্টিফাই করব এটা কোন টেন্স, কোন টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের, ফার্স্টের নাকি ফিউচারের। তো টেন্স আইডেন্টিফাই করার জন্য আমরা বলেছিলাম আমরা যে ক্লুটা ব্যবহার সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাভ, অক্সিলারি ভার্বটা কি হ্যাভ। তার মানে অক্সিলারি ভার্ব আমরা বলছি দুই ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। তার মানে এটা কি হ্যাভ যেহেতু ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে এটা প্রেজেন্টের নাকি পাস্টের দেখি আমরা। এই যে দেখো প্রেজেন্টের জন্য ব্যবহার হয় হ্যাভ হ্যাজ, আর পাস্টের জন্য ব্যবহার হয় হ্যাড। তো এটা কি ব্যবহার হয়েছে কি হ্যাভ, হ্যাভটা কি প্রেজেন্টে নাকি পাস্টে? প্রেজেন্টে। তার মানে কি, তার মানে হ্যাভটা কি প্রেজেন্ট। তার মানে মেন ভার্বটা হচ্ছে যে মেন ভার্বের অবস্থানটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস আর অক্সিলারি ভার্বের অবস্থানটা হচ্ছে প্রেজেন্ট। তার মানে পুরাটা একসাথে করলে কি কি দাঁড়াচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কথা বুঝতে পেরেছ? দেখো এখানেও কোনো স্ট্রাকচার ব্যবহার করা হয়নি, শুধুমাত্র মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের উপরে ডিপেন্ড করে টেন্স আইডেন্টিফাই করছি। এরপর আরেকটা সেন্টেন্স দেখো, হি ইজ ওয়াইল টু স্কোর। এখানে মেন ভার্বটা কি? এখানে মেন ভার্বটা হচ্ছে B2। মেন ভার্বটা কি B2। এই B2 সবসময় কিসের জন্য ব্যবহার হয়? দেখি তো আমরা B2 সবসময় ব্যবহার হয় B2 টেন্সের কোন অবস্থানে ব্যবহার হয়? B2 সবসময় টেন্সের ফার্স্ট ইনডিফিনিট অবস্থানে ব্যবহার হয়। তাহলে ফার্স্ট ইনডিফিনিট অবস্থানে যদি ব্যবহার হয়, যেহেতু এটা পূর্বে অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। B2 টাই ব্যবহার হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য। এক অর্থাৎ B2 এর মধ্যেই অবস্থানও আছে টেন্সও আছে। B2 অবস্থান এবং টেন্স দুইটাকেই বহন করে। আমার কথা বুঝতে পারছো? এরপর আরেকটা সেন্টেন্স দেখো, 4 নাম্বার সেন্টেন্স লাস্ট, হি হ্যাড গন টু স্কুল। হি হ্যাড গন টু স্কুল। এখন এই সেন্টেন্সটার মধ্যে টেন্স আইডেন্টিফাই করব। আমাকে বলা হচ্ছে এই সেন্টেন্সটা থেকে টেন্স আইডেন্টিফাই করো। তা আমি সেম কাজটাই করব যেভাবে আমি করি, যে দুইটা ক্লুকে আমি ব্যবহার করে টেন্স আইডেন্টিফাই করি। তা আমি দেখতেছি এখানে মেন ভার্ব হচ্ছে গন, গনটা হচ্ছে কি এখানে মেন ভার্ব। তো মেন ভার্বের গনটা, মেন ভার্বের জানি আমরা 4টা ফর্ম, তাহলে এটা কোন ফর্ম ব্যবহার হয়েছে? দেখি এটা 3 নাম্বার ফর্ম ব্যবহার হয়েছে। তো 3 নাম্বার ফর্ম সবসময় কোন অবস্থানের জন্য ব্যবহার হয়? 3 নাম্বার ফর্ম সবসময় পারফেক্টের জন্য ব্যবহার হয়। তার মানে কি গনটা কি পারফেক্ট। তার মানে 4টা অবস্থান, যেটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, 4টা অবস্থানের একটা আমরা পেয়ে গেছি। দেখছো অবস্থান নির্ণয় করতে আমাদের মাত্র 1 সেকেন্ড সময় লাগতেছে। জাস্ট আমি মেন ভার্বটার দিকে তাকাচ্ছি, এটা মেন ভার্বের কোন ফর্মে আছে, ওই ফর্মটার অবস্থান কি সেটা জানছি, আমার অবস্থান নির্ণয় হয়ে গেছে যে এটা পারফেক্টের অবস্থানে আছে, এটা পারফেক্ট। এরপর হচ্ছে যে আমি টেন্সটাকে দেখব, যে অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্বটা কি হ্যাড। হ্যাডটা হচ্ছে কি এখানে অক্সিলারি ভার্ব। এখন হ্যাডটার উপরে ডিপেন্ড করে আমি টেন্স আইডেন্টিফাই করব, যেটা আমি বলছিলাম তোমাদেরকে অক্সিলারি ভার্বের উপরে ডিপেন্ড করে আমরা টেন্স আইডেন্টিফাই করব। তো এখানে দেখি যে হ্যাডটা কিসের মধ্যে, হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বটা কিসের মধ্যে ব্যবহার হয়েছে? প্রেজেন্টে নাকি পাস্টে? হ্যাডটা কিসের জন্য ব্যবহার হয়? এই দেখো হ্যাডটা ফার্স্টের জন্য ব্যবহার হয়েছে। তার মানে কি হ্যাড এখানে কি ফার্স্ট। তার মানে ফার্স্ট আর গনটা হচ্ছে পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। ওকে, দেখছো প্রত্যেকটা সেন্টেন্সে ওই দুইটা ক্লুকে ব্যবহার করছি। 1 নাম্বার ক্লু মেন ভার্বকে দেখছি, মেন ভার্বকে দেখার পর আমি দেখছি যে এটা মেন ভার্বের কোন ফর্মে আছে, 4টা ফর্মের কোন ফর্মে আছে, ওই ফর্মের অবস্থানটা কি, শেষ, আমার টেন্সের অবস্থান নির্ণয় হয়ে গেছে। এরপর আমি অক্সিলারি ভার্বের কাছে আসছি, অক্সিলারি ভার্বকে দেখলাম যে অক্সিলারি ভার্বটা প্রেজেন্টের অক্সিলারি ভার্ব, বি ভার্ব নাকি হ্যাভ ভার্ব। যদি বি ভার্ব হয় তাহলে বি ভার্ব হলে ওই বি ভার্বের প্রেজেন্টের নাকি পাস্টে।
আর যদি হ্যাভ ভার্ব ওই হ্যাভ ভার্বটা প্রেজেন্টের হ্যাভ ভার্ব নাকি পাস্টের হ্যাভ ভার্ব, শেষ হয়ে গেছে। দেখো চারটা সেন্টেন্স আমি একই ক্লু, দুইটা ক্লু ব্যবহার করে আমরা কি আইডেন্টিফাই করছি। এই যে এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করছি, এই যে টেবিলের মধ্যে এখন কি আছে, টেবিলের মধ্যে ওই জিনিসটাই আছে। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেটা দেখাইছি সেটাই এই টেবিলের মধ্যে আছে। অর্থাৎ টেবিলের মধ্যে ছোট্ট করে তুমি মনে করো যে স্ট্রাকচার গুলোই লেখা আছে, স্ট্রাকচার গুলো লেখা, কিন্তু আমি তোমাকে বলি, আমি এই দুইটা ক্লু বাদ দিয়ে আমি যদি টেবিল থেকে নিয়ে করি, টেবিল থেকে যখন আমি নিয়ে করতে যাব তখন আমাকে অনেক কিছু পোহাতে হবে। আমার কথা বুঝতে পারছো? টেবিল থেকে যখন আমি এই যে স্ট্রাকচার গুলো নিয়ে করতে যাব তখন আমাকে অনেক কিছু পোহাতে হবে। বলছিলাম আমি তো তোমাকে যে স্ট্রাকচার দিয়ে করলে সমস্যাটা কোথায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টেন্সটাকে খুব ইজি ভাবে আইডেন্টিফাই করা যায়। কেন তোমাদেরকে এটা দেখালাম, তুমি হয়তো বলতে পারো যে ভাই আমার 12টা স্ট্রাকচার মুখস্থ আছে, তো আপনি আমাকে এটা দেখাবার মানে কি? এটা তোমাকে এই জন্য দেখালাম, তোমার 12টা স্ট্রাকচার কখনোই পরীক্ষার হলে আসবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনোই তোমার একটা স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে যে তোমার পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার দিয়ে তোমাকে বলবে না যে এটা কোন টেন্সের স্ট্রাকচার, এটা কখনোই তোমাকে বলবে না। তোমাকে ওখানে বলবে কি একটা সেন্টেন্স দিয়ে দিবে, ওই সেন্টেন্স দিয়ে তোমাকে বলবে যে এটা কোন টেন্স। আমার কথা বুঝতে পারছো? একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এটা কোন টেন্স, ওখানে স্ট্রাকচার ব্যবহার হবে না। তুমি শিখে আসছো স্ট্রাকচার, তোমার শিক্ষক তোমাকে শিখাইছে স্ট্রাকচার, কিন্তু তোমার পরীক্ষার হলে তুমি স্ট্রাকচার পাবা না, তুমি পাবা এক্সাম্পল। তো এক্সাম্পল থেকে তোমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তো সুতরাং আশা করি তোমরা যারা দেখেছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টেন্সটাকে ভিন্নভাবেও শেখা যায়, সেখানে দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে টেন্সটাকে জানা যায়। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবে, কারণ শেয়ার দিলে তো ভাই এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ হচ্ছে না, তুমি একটা জ্ঞান আরেকজনকে জানার জন্য সুযোগ করে দিচ্ছ। হতে পারে এর জন্য আল্লাহ তাআলা তোমাকে উত্তম একটা যাজা দিবেন, যে অন্যের কল্যাণে এগিয়ে যায়, আল্লাহ তার কল্যাণের জন্য এগিয়ে যায়। তোমরা যারা দেখবা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবা, যাতে অন্যরাও দেখে এখান থেকে উপকৃত হয়, যাতে অন্যরা বুঝতে পারে যে টেন্সটাকে আমরা যেভাবে শিখে আসছি সেটাকে ভিন্নভাবেও শেখা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।